আমরা সেমিস্টার টুতে দেখব হচ্ছে ইউনিট 1 মাইক্রো ইকোনমিক্স। ইউনিট 1-এ ইন্ট্রোডাকশন টু কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার রয়েছে, যেখানে পারফেক্ট ডিফারেন্ট টাইপস অফ মার্কেটস আমরা দেখব, বিভিন্ন ধরনের কি কি বাজার রয়েছে, সেখান থেকে পারফেক্ট কম্পিটিশনের ক্যারেক্টারিস্টিক্স, পারফেক্ট কম্পিটিশন সম্পর্কে দেখব। তারপর সেখান থেকে ফিক্সড প্রাইসে টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এগুলো আছে ইউনিট 1-এ। এছাড়াও ফিন্যান্সিং ডেপ্ট অ্যান্ড ইকুইটি রয়েছে, প্রবলেমস অফ এক্সটার্নালিটি রয়েছে এবং পাবলিক গুডস অ্যান্ড প্রাইভেট গুডস। এই চ্যাপ্টারটায় সেকেন্ড সেমিস্টার, তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টার পুরোটাই 40 নম্বরের পরীক্ষা, এবং 40 নম্বরের পরীক্ষাটা কিন্তু এমসিকিউ নয়, সেখানে 2 মার্কস আছে, 5 মার্কস আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখান থেকে মোটামুটি 8 মার্কসের একটা কোয়েশ্চেন থাকে, 8 মার্কস অ্যালোটেড আছে এই চ্যাপ্টারটা থেকে। এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই প্রথম দুটো, একটা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ ফর্ম অফ মার্কেট, পারফেক্ট কম্পিটিশন কাকে বলছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলছে, একচেটিয়া বাজার কাকে বলছে, মনোপলিস্টিক কম্পিটিশন বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলছে, ন্যাচারাল মনোপলি বা স্বাভাবিক মুনাফা কাকে বলছে, অলিগোপলি কাকে বলছে, এটা দেখব। ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, কোনটাকে কিরকম, তাদের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, কাকে কেন কি জন্যে বলা হচ্ছে সেটা দেখব। এছাড়া আমরা স্পেসিফিক্যালি যে জায়গাটায় দেখব সেটা হচ্ছে ফিক্সড প্রাইসে টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, যদিও এর কন্টিনিউয়েশন আমরা সেমিস্টার 1-এ কিছুটা পেয়েছি। এই দুটো পার্টকে নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। এখন প্রথম হচ্ছে যে আমরা চলে যাই, যে প্রথম দেখব হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট। সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কাকে বলে, এটা বলতে গিয়ে আমরা বললাম যে বাজার বলতে কি বুঝি। বাজার বলতে বুঝি যে এমন একটা জায়গা যেখানে ক্রেতা এবং বিক্রেতা থাকবে এবং দ্রব্য বা সেবা কিনা বেচা হবে, এইরকম একটা স্থানকে আমরা বলছি হচ্ছে মার্কেট বা বাজার। এখন এই মার্কেটকে কতগুলো ভাগে ভাগ করতে পারছি। জিওগ্রাফিক্যাল এরিয়া, অন দ্য বেসিস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া বা ভৌগোলিক সীমার মধ্যে দাঁড়িয়ে আমরা মার্কেটকে ভেঙেছি হচ্ছে নাম্বার 1 লোকাল মার্কেট, নাম্বার 2 রিজিওনাল মার্কেট, নাম্বার 3 হচ্ছে ন্যাশনাল মার্কেট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। তাই প্রথমটা হচ্ছে লোকাল মার্কেট বা স্থানীয় বাজার। স্থানীয় বাজার কাকে বলছি, যে যখন কোনো দ্রব্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা স্থানীয় জায়গায় কেনা বেচা করা হয়, বিক্রি হয়, যেখানে ক্রেতা বিক্রেতা রয়েছে, কোনো সেই রকম একটা বাজারকে আমরা বলছি হচ্ছে স্থানীয় বাজার বা লোকাল মার্কেট। এরপর আসছে হচ্ছে রিজিওনাল মার্কেট বা আঞ্চলিক বাজার কাকে বলছি। আঞ্চলিক বাজার হচ্ছে স্থানীয় বাজার থেকে যার পরিধিটা একটু বিস্তৃত, এবং সেই জায়গায় যখন কোনো দ্রব্য কোনো একটা অঞ্চলে ক্রয় বিক্রয় হচ্ছে, তখন সেই বাজারকে আমরা বলছি হচ্ছে আঞ্চলিক বাজার। নেক্সট বলবো ন্যাশনাল মার্কেট বা জাতীয় বাজার কাকে বলছি, যে আমার দেশের সীমানার মধ্যে যখন কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করা হচ্ছে, এই ধরনের বাজারকে আমরা বলবো হচ্ছে জাতীয় বাজার বা ন্যাশনাল মার্কেট। নেক্সট ইন্টারন্যাশনাল মার্কেট কাকে বলবো। ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক বাজার, যে দেশের পরিধির সীমার বাইরে গিয়ে, অর্থাৎ যখন বিদেশের সঙ্গে কোনো দ্রব্য বিদেশে এবং আমার দেশে যখন ক্রয় বিক্রয় হচ্ছে, সেখানেও ক্রেতা বিক্রেতা রয়েছে, এই রকম বাজারকে আমরা বলবো হচ্ছে আন্তর্জাতিক বাজার। এরপর বাজারটাকে ভাঙবো হচ্ছে অন দ্য বেসিস অফ টাইম, সময়ের পরিপ্রেক্ষিতে বাজারটাকে ভাঙবো। কি কি বাজার পাচ্ছি, ভেরি শর্ট পিরিয়ড, অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার মানে হচ্ছে যে চাহিদা রয়েছে কোনো দ্রব্যের, কিন্তু
তার যোগানের যখন কোনোভাবেই কোনো পরিস্থিতিই কোনো পরিবর্তন করা যাচ্ছে না, এই রকম আহ, অর্থাৎ অতি স্বল্পকাল যেখানে যোগানের কোনোভাবেই কোনো পরিবর্তন হয় না, এই রকম একটা বাজারকে আমরা বলবো হচ্ছে ভেরি শর্ট টার্ম মার্কেট বা অতি স্বল্পকালীন বাজার। নেক্সট আমরা বলবো শুধু স্বল্পকালীন বাজার, শর্ট টার্ম মার্কেট। শর্ট টার্ম মার্কেট কাকে বলবো? যেখানে শুধুমাত্র শর্ট টার্ম মানে শুধুমাত্র হয়তো কারখানা বা উৎপাদন প্রতিষ্ঠান শুধুমাত্র শ্রমের কিছু অংশে পরিবর্তন করতে পারছে, অর্থাৎ শ্রমের পরিমাণ কিছুটা বাড়াতে পারছে, বাদবাকি মূলধন, জমি, অন্যান্য উৎপাদন উপকরণ সমস্তটা স্থির রয়েছে, এই রকম একটা বাজারকে আমরা বলবো হচ্ছে স্বল্পকালীন বাজার। নেক্সট হচ্ছে লং টার্ম মার্কেট। লং টার্ম মার্কেট হচ্ছে যেখানে যেখানে যোগানের পরিবর্তন হতে পারে, অর্থাৎ যোগানের পরিবর্তন হতে পারে বলতে যেখানে যেখানে শ্রমের কারখানার মালিক ইচ্ছে করলে শ্রমের পরিমাণ বাড়াতে পারে, জমির পরিমাণ বাড়াতে পারে, বা তার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোর পরিবর্তন করতে পারে, বৃদ্ধি করতে পারে। এই রকম ধরনের বাজারকে আমরা বলবো দীর্ঘকালীন বাজার বা লং টার্ম মার্কেট। নেক্সট হচ্ছে ভেরি লং টার্ম মার্কেট। ভেরি লং টার্ম মার্কেট এই জায়গাটা হচ্ছে আজ থেকে 15 বছর বাদে কোনো দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার রুচি বা পছন্দ অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে, সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, দেশের পছন্দের পরিবর্তন ঘটতে পারে, রুচির পরিবর্তন ঘটতে পারে। এই অবস্থাটাকে আমরা, এই ধরনের বাজারটা যখন, অর্থাৎ তখন তাকে আমরা বলছি হচ্ছে ভেরি লং টার্ম মার্কেট বা অতি দীর্ঘকালীন বাজার। এরপর বিজনেস ভলিউম বা ব্যবসার আয়তনের দিক থেকে, ব্যবসার আয়তনের দিক থেকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পাইকারি বাজার বা হোলসেল মার্কেট, আর একটা হচ্ছে রিটেল মার্কেট। রিটেল মার্কেট বা হোলসেল পাইকারি বাজার যখন কোনো দ্রব্য এক লপ্তে অনেকখানি ক্রয় বিক্রয় হচ্ছে, এই রকম ধরনের বাজারকে আমরা বলবো হচ্ছে হোলসেল মার্কেট বা পাইকারি বাজার। আর একটা হচ্ছে রিটেল মার্কেট। রিটেল মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে দোকানে যাচ্ছি, ক্রেতা বিক্রেতা রয়েছে এবং দোকানের মধ্যে দিয়ে দোকানদার দ্রব্য বিক্রি করছে, আমরা কিনছি ক্রেতা হিসেবে। এই ধরনের বাজারটাকে আমরা বলছি হচ্ছে রিটেল মার্কেট। এছাড়াও অন দ্য বেসিস অফ দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট, দ্রব্যের প্রকৃতির উপর দাঁড়িয়ে আমরা বাজারকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমোডিটি মার্কেট, একটা হচ্ছে কমোডিটি মার্কেট, আর একটা হচ্ছে কমোডিটি মার্কেট, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। একটা হচ্ছে কমোডিটি মার্কেট আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। কমোডিটি মার্কেট কাকে বলছি? যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে দ্রব্য, সেবা এই সমস্ত গুলো ক্রয় বিক্রয় হচ্ছে, এই ধরনের বাজারটাকে আমরা বলছি হচ্ছে দ্রব্যের বাজার বা কমোডিটি মার্কেট। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে যে বাজারে বন্ড, শেয়ার, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। বন্ড বা শেয়ার, কোনো ফার্মের বন্ড বা শেয়ার, এগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। এই ধরনের বাজারকে আমরা বলছি হচ্ছে আর্থিক বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের বাজার সম্পর্কে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, তার বিভিন্ন দিক আমরা দেখলাম। এরপর মূলত আমরা বাজারকে চারটি ভাগে ভাগ করব। মূলত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পারফেক্ট মার্কেট, একটা হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। একটা হচ্ছে পূর্ণাঙ্গ বাজার আর একটা হচ্ছে অপূর্ণাঙ্গ বাজার। এখন পূর্ণাঙ্গ বাজারের মধ্যে দুটো দিক আছে। একটাকে বলা হচ্ছে পিওর কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতা, আর একটাকে বিশুদ্ধ প্রতিযোগিতা, আর একটাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, পূর্ণাঙ্গ প্রতিযোগিতা। তার মানে পারফেক্ট মার্কেটকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বিশুদ্ধ প্রতিযোগিতা আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা। আর ইমপারফেক্ট মার্কেটের মধ্যে আমরা দেখব হচ্ছে মোনোপলিস্টিক কম্পিটিশন, অর্থাৎ একচেটিয়া বাজার কাকে বলছে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলছে,
অলিগোপলি কাকে বলছে, প্রাইস ডিসক্রিমিনেশন বা দাম পৃথকীকরণ কাকে বলছে, বা মোনোপসনি কাকে বলছে, ন্যাচারাল মোনোপলি কাকে বলছে, স্বাভাবিক মুনাফা কাকে বলছে, এইগুলো হচ্ছে আমার ইমপারফেক্ট মার্কেটের মধ্যে। যদিও আমাদের কিন্তু আলোচনাটাকে কেন্দ্রীভূত করব আমরা এই বিশেষত 4টে মার্কেটের উপর, যদিও আমাদের সিলেবাসে ইন ডিটেলড আমরা দেখব হচ্ছে পারফেক্ট কম্পিটিশন এবং মোনোপলিকে, এই দুটোকে আমরা ভিভিডলি দেখব। তো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, আমি বলেছিলাম পারফেক্ট মার্কেটকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পূর্ণাঙ্গ বাজার, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণাঙ্গ প্রতিযোগিতা এবং বিশুদ্ধ প্রতিযোগিতার মধ্যে ডিফারেন্সটা আমি বলবো, তবে আগে বলি পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা রয়েছে এবং প্রত্যেকটা বিক্রেতাই, প্রত্যেকটা ফার্ম বা বিক্রেতা বা উৎপাদন প্রতিষ্ঠান প্রত্যেকেই সমজাতীয় দ্রব্য তৈরি করছে এবং প্রত্যেকটা বিক্রেতার লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চীকরণ। এবং আমরা এর আগের সেমিস্টারে যেমন ভাবে গড় ব্যয় রেখা দেখেছিলাম, প্রান্তিক ব্যয় রেখা দেখেছিলাম, তার মানে যেমন গড় ব্যয় রেখাগুলোকে দেখেছিলাম সেই ব্যয় রেখাগুলো রয়েছে, যেমন ইউ আকৃতির এসি রেখা, এভিসি রেখা, এমসি রেখা, সেগুলো রয়েছে। এই বাজারে কোনো সরকারি হস্তক্ষেপ থাকছে না, ধরে নেওয়া হচ্ছে এই বাজারে কোনো পরিবহন ব্যয় নেই এবং ধরে নেওয়া হচ্ছে যে দের ইজ নো এন্ট্রি নো এক্সিট, অর্থাৎ অবাধ প্রবেশাধিকার রয়েছে এই বাজারে। দের ইজ ফ্রি এন্ট্রি অ্যান্ড ফ্রি এক্সিট। এবং সবচেয়ে বড় কথা যে এই বাজার সম্পর্কে সাধারণ মানুষ বা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু এই বাজার সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। এই ধরনের বাজারটাকে আমরা বলবো পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। মোটামুটি ভাবে এই পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট মূলত আমরা দেখতে পাই শাকসবজির বাজারে, মাছের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে সেট করতে পারি। কেননা আমরা এরপর আমরা দেখব হচ্ছে মোনোপলি বা একচেটিয়া বাজার কাকে বলে। একচেটিয়ার বাজার হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা, এবং তার মানে এন্ট্রি রেজিস্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কেউ এই বাজারে ঢুকতে পারবে না, নতুন কোনো বিক্রেতা ঢুকতে পারবে না, একজন মাত্র বিক্রেতা রয়েছে এবং সেই বিক্রেতার লক্ষ্য হচ্ছে মুনাফার সর্বোচ্চীকরণ এবং দ্য গুডস আর নট রিসেলেবল, দ্রব্য পুনর্বিক্রয়যোগ্য নয়। এই ধরনের বাজারকে আমরা বলবো মোনোপলি। আমরা পারফেক্ট কম্পিটিশন এবং মোনোপলিকে আরো ভিভিডলি দেখবো, আরো বিস্তৃত অর্থে দেখবো, অনেক বেশি পরিধি নিয়ে দেখবো। এরপর শুধুমাত্র আমরা ডেফিনিশনটা দিয়ে যাচ্ছি এখন। মোনোপলিস্টিক কম্পিটিশন, মোনোপলির একটা উদাহরণ দিই একচেটিয়া বাজারে। একচেটিয়া বাজারের উদাহরণ হচ্ছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, যে কলকাতা বিদ্যুৎ বন্টন সংস্থা যেটা রয়েছে সে একমাত্র বিদ্যুৎ বাজারে বিক্রি করছে, একজন মাত্র বিক্রেতা, এবং কলকাতার সারাউন্ডিংস যে সমস্ত অধিবাসী রয়েছেন তারা ক্রেতা হিসেবে ওই বিদ্যুৎ ক্রয় করছেন। তার মানে অসংখ্য ক্রেতা রয়েছে কিন্তু একজন মাত্র বিক্রেতা। এই রকম বাজারকে আমরা বলবো হচ্ছে মোনোপলি বা একচেটিয়া বাজার। এরপর বলবো মোনোপলিস্টিক কম্পিটিশন। এই মোনোপলিস্টিক কম্পিটিশনে আমরা শিল্প থেকে একটু দূরে সরে গিয়ে বলছি গোষ্ঠী রয়েছে, যে বাজারে গোষ্ঠীর অস্তিত্ব রয়েছে এবং এই গোষ্ঠীতে যে সমস্ত ফার্মগুলো রয়েছে প্রত্যেকটা ফার্ম, গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রত্যেকটা ফার্ম, তারা কাছাকাছি পরিবর্ত দ্রব্য তৈরি করছে। দে আর প্রডিউসিং ক্লোজ সাবস্টিটিউট গুডস টু ইচ আদার, কাছাকাছি পরিবর্ত দ্রব্য তৈরি করছে। এই বাজারে প্রত্যেকটা বিক্রেতা তাদের চাহিদা এবং ব্যয় সম্পর্কে ওয়াকিবহাল এবং এই বাজারে প্রত্যেকটা ফার্ম অতীতে কি ঘটেছিল সেটা বর্তমানকে প্রভাবিত করে না এবং বর্তমান ভবিষ্যৎকে প্রভাবিত করে না। এই রকম একটা বাজারকে আমরা বলবো হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এর একটা উদাহরণ দিই, গোষ্ঠী, যেমন ধরি বলি সফট ড্রিঙ্কসে রয়েছে লিমকা, কোকা কোলা, রয়েছে হচ্ছে
আহ, নিম্বু পানি, এগুলো হচ্ছে সব সব হচ্ছে এটার এই সফট ড্রিঙ্কসের যে বাজার, প্রত্যেকটা মানে স্প্রাইট স্প্রাইট শুধুমাত্র স্প্রাইট কোম্পানি স্প্রাইট তৈরি করছে, অর্থাৎ সে সে ছাড়া আর কেউ স্প্রাইট তৈরি করে না। যদিও লিমকা রয়েছে, লিমকা কোম্পানি লিমকা ছাড়া কিছু তৈরি করছে না। তার মানে স্প্রাইট কোম্পানি বা লিমকা কোম্পানি এরা প্রত্যেকে নিজের নিজের দ্রব্যের ক্ষেত্রে একজন মাত্র বিক্রেতা। তার মানে একচেটিয়ার অস্তিত্ব রয়েছে নিজের নিজের দ্রব্যের ক্ষেত্রে, কিন্তু একে অন্যের সঙ্গে বাজার দখলের প্রতিযোগিতায় নেমে পড়ে। এই ধরনের বাজারকে আমরা বলছি হচ্ছে, তার মানে যেখানে মনোপলি একচেটিয়াও রয়েছে এবং যেখানে গোষ্ঠীর মধ্যে সমস্ত ফার্মগুলো একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত, এই রকম একটা বাজারকে আমরা বলছি হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এরপর যাচ্ছি অলিগোপলি। অলিগোপলিতে আমরা বলছি যে কিছু সংখ্যক ফার্ম রয়েছে, ফিউ নাম্বারস অফ ফার্মস, উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম রয়েছে এবং অসংখ্য ক্রেতা রয়েছে এই রকম, এবং সেখানে যে ফার্মস গুলো রয়েছে সে তার মধ্যে কিছু জনের ডমিনেন্ট পাওয়ার রয়েছে। এই রকম একটা বাজারকে আমরা বলছি হচ্ছে অলিগোপলি। এই অলিগোপলি বাজারের একটা উদাহরণ দিই। অলিগোপলি বাজারের উদাহরণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ভোদাফোন আছে, এয়ারটেল আছে, জিও আছে, যারা কিছু সংখ্যক বিক্রেতা এরা, এবং আমরা সবাই হচ্ছে এর ক্রেতা বেশিরভাগই। তাই এই ধরনের বাজারকে আমরা বলছি অলিগোপলি। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রসঙ্গে দাঁড়িয়ে আমরা কিছু ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কথা বলবো। যেমন হচ্ছে মনোপলি। আমরা দেখেছি মনোপলি বলতে এইমাত্র বলে এসেছি যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা, সেই ধরনের বাজারকে আমরা বলছি হচ্ছে একচেটিয়া বাজার। বলেছিলাম একজন মাত্র বিক্রেতা রয়েছে এবং অসংখ্য ক্রেতা, এবং যেখানে গুডস রিসেলেবল নয়, দ্রব্য পুনর্বিক্রয়যোগ্য নয়। ফার্মের লক্ষ্য হচ্ছে মুনাফার সর্বোচ্চীকরণ। এটাকে বলেছিলাম একচেটিয়া বাজার বা মনোপলি। কিন্তু মনোপসনি আর মনোপলির মধ্যে কিন্তু ফারাক রয়েছে। মনোপসনি কাকে বলছে? মনোপসনি হচ্ছে যেখানে, মনোপসনি বলতে আমরা বোঝাচ্ছি যে যেখানে ঠিক রিভার্স, ঠিক রিভার্স মানে একজন মাত্র ক্রেতা আর প্রচুর বিক্রেতা রয়েছে, এই রকম বাজারকে আমরা বলছি মনোপসনি। এখন আমরা দেখতে পাই যে মনোপসনির পাশাপাশি আমরা দেখব হচ্ছে বাইল্যাটারাল মনোপলি। বাইল্যাটারাল মনোপলি বা দ্বিপার্শ্বিক একচেটিয়া। দ্বিপার্শ্বিক একচেটিয়া বলতে বোঝায় যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং একজন মাত্র ক্রেতা, এই রকম বাজারকে আমরা বলছি হচ্ছে বাইল্যাটারাল মনোপলি বা দ্বিপার্শ্বিক একচেটিয়া। পাশাপাশি প্রাইস ডিসক্রিমিনেশন, দাম পৃথকীকরণ কাকে বলছি? দাম পৃথকীকরণে যে যে বাজারে একজন বিক্রেতা রয়েছে, অসংখ্য ক্রেতা, এবং ঘটনা হচ্ছে যে সেই বিক্রেতা একই দ্রব্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করছে, এই ধরনের বাজারকে আমরা বলছি দাম পৃথকীকৃত বাজার বা দাম পৃথকীকরণ। তার উদাহরণ হচ্ছে যে রেল কোম্পানি। রেল কোম্পানি রেল পরিষেবা দেয়, একজনই বিক্রেতা রেল পরিষেবা দিচ্ছে। আমরা সবাই রেল পরিবহনে অংশগ্রহণ করি। আমরা ভ্রমণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমরা প্রত্যেকেই রেলের টিকিট কাটছি, আমরা ক্রেতা। এখন মজাটা হচ্ছে যে রেল পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, পরিষেবা দিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে সেই রেলের ক্ষেত্রে আমরা দেখেছি ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, জেনারেল ক্লাস আছে। তার মানে প্রত্যেকটা ক্লাসে ভাড়ার কিন্তু রকম ফের আছে। তার মানে বিভিন্ন ধরনের বাজার, বড় লোকের জন্য ফার্স্ট ক্লাস, গরিব লোকের জন্য জেনারেল ক্লাস, এরকম রয়েছে। গরিব লোক জেনারেল ক্লাসে ভাড়া কম, ফার্স্ট ক্লাসে ভাড়া বেশি। ফলে জায়গাটা হচ্ছে একই দ্রব্য, অর্থাৎ ভ্রমণে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিষেবা বিক্রি করছে, কিন্তু সেখানে একই পরিষেবায় ভিন্ন ভিন্ন দামে সমাজের ভিন্ন ভিন্ন লোককে, অর্থাৎ উচ্চ আয় স্তরের ব্যক্তির কাছ থেকে বেশি
অর্থ নিচ্ছে, গরিব মানুষের জন্য জেনারেল টিকিট রেখেছে, তার মানে একই দ্রব্য ভিন্ন ভিন্ন বাজারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে। এই ধরনের বাজারকে আমরা বলছি দাম পৃথকীকরণ। এর পাশাপাশি আমরা দেখব হচ্ছে যে ডুওপলি। অলিগোপলিতে আমরা দেখেছিলাম ফিউ ফার্মস, লার্জ নাম্বার অফ বায়ার্স, কিছু সংখ্যক বিক্রেতা রয়েছে, এবং যেটা বলেছিলাম ভোদাফোন, এয়ারটেল, জিও, এরা এই ধরনের বাজারটা হচ্ছে অলিগোপলি মার্কেটের উদাহরণ। আর ডুওপলিতে হচ্ছে যে বাজারে দুজন মাত্র বিক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতা, এই ধরনের বাজারকে আমরা বলছি হচ্ছে ডুওপলি। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা ন্যাচারাল মনোপলি বা স্বাভাবিক মুনাফা কাকে বলবো? স্বাভাবিক মুনাফা হচ্ছে যে যখন একটা সিঙ্গেল ফার্ম কোনো একটা ফার্ম একটা দ্রব্য তৈরি করছে এবং তার ভৌগোলিক জায়গার সুবিধে নিয়ে, এবং যেখানে আমরা অসংখ্য ক্রেতা রয়েছে, এই ধরনের বাজারটাকে আমরা বলছি হচ্ছে ন্যাচারাল মনোপলি। যেমন কোল ইন্ডিয়া, সে ভৌগোলিক জায়গা থেকে একমাত্র তার ক্ষমতা হচ্ছে মাটির তলা থেকে কয়লা নিষ্কাশন করা, এবং সেই কয়লাটা ক্রেতা হচ্ছে আমরা প্রত্যেকেই। তার মানে এটা হচ্ছে ন্যাচারাল মনোপলির জায়গা বা স্বাভাবিক মুনাফার জায়গা। এরপর আমরা ঢুকবো হচ্ছে আমাদের যেটা আমরা শুরু করেছিলাম, যে পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে প্রথম আমাদের ভিভিডলি পুরো বিস্তৃত ব্যাপক অর্থে পড়তে হবে যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার থেকে, এবং এই পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কি কি। এই বৈশিষ্ট্যের জায়গা থেকে আমরা দেখব হচ্ছে যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে বাজারে অসংখ্য বিক্রেতা থাকছে, যেমন শাকসবজির বাজারে যেমন প্রত্যেকে বহু লোক প্রচুর আলু নিয়ে বসেছে বাজারে, আলু বিক্রি করছে, অসংখ্য বিক্রেতা রয়েছে, আবার বহু লোক আলু কিনছে, তার মানে অসংখ্য ক্রেতা রয়েছে, তার মানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা রয়েছে এই পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে। এটা হচ্ছে প্রথম ফার্স্ট অ্যাজাম্পশনস। নাম্বার টু সেটা হচ্ছে যে সেটা দেখবো হচ্ছে যে বাজারে প্রত্যেকটা বিক্রেতা একই জাতীয় সমজাতীয় দ্রব্য তৈরি করছে। যিনি আলু বিক্রি করতে বসেছেন, যারা বাজারে আলু বিক্রি করতে বসেছে, প্রত্যেকের আলুর ঝুড়িটা একে অন্যের ঝুড়িতে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, পার্থক্য করতে পারবো না যে কার ঝুড়িতে কোন আলুটা ছিল। ফলে প্রত্যেকে একই ধরনের একই জাতীয় দ্রব্য বা সমজাতীয় দ্রব্য তৈরি করছে, প্রত্যেকটা বিক্রেতা যারা এখানে বিক্রেতা হিসেবে রয়েছে। থার্ড হচ্ছে যে প্রত্যেকটা বিক্রেতার লক্ষ্য হচ্ছে মুনাফার সর্বোচ্চীকরণ, প্রফিট ম্যাক্সিমাইজেশন। ফোর্থ, 4 নম্বর হচ্ছে যে সমস্ত কস্ট কার্ভস আমরা দেখে এসেছি, যেমন দেখেছি হচ্ছে এসি রেখা বা গড় ব্যয় রেখা দেখেছি, সেই গড় ব্যয় রেখা ইউ আকৃতির। আমরা এমসি রেখা দেখেছি, এমসি রেখা ইউ আকৃতির। আমরা এভিসি রেখা বা গড় পরিবর্তনশীল ব্যয় রেখা দেখেছি, সেটা দেখেছি ইউ আকৃতির, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে দেখে এসেছি থিওরি অফ কস্ট বা উৎপাদন ব্যয়ের মধ্যে। তার মানে যা আকৃতি ছিল সেই আকৃতিগুলোই রয়েছে, অর্থাৎ এসি রেখা ইউ আকৃতির, এমসি রেখা ইউ আকৃতির, এভিসি রেখা ইউ আকৃতির। তার মানে অল দ্য কস্ট কার্ভস আর নিও ক্লাসিক্যাল শেপড। নেক্সট বলবো হচ্ছে যে দের ইজ ফ্রি এন্ট্রি অ্যান্ড ফ্রি এক্সিট, অর্থাৎ অবাধ প্রবেশাধিকার রয়েছে। অবাধ প্রবেশাধিকারের জায়গাটা হচ্ছে কেউ মনে করতে পারে আলু বিক্রি করছিল, সে যদি মনে করে কালকে থেকে আমি পটল বিক্রি করব, আলু বিক্রি না করে সে লিভ করতে পারে মার্কেটটা লিভ করে চলে যেতে পারে। আবার নতুন কেউ মনে করলো না আমি আলু বিক্রি করতে বসবো, তার মানে যে কেউ ওই বাজারে আলু বিক্রি করতে বসতে পারে। তার মানে অবাধ প্রবেশাধিকার রয়েছে। নেক্সট, there is no government interference মানে হচ্ছে এখানে কোনো রকম সরকারি হস্তক্ষেপ নেই, যাতে একজন বিক্রেতা কোনোভাবে সরকারের তরফ থেকে কোনোভাবে সুবিধে পায়, তাহলে সে হয়তো দামের
দামের হেরফের ঘটাতে পারে, তার মানে যাতে কেউ কোনো সুবিধে না পেতে পারে, কোনো বিক্রেতা যাতে কোনো সুবিধে না পেতে পারে, তার জন্য সরকারি কোনো হস্তক্ষেপ এখানে রাখা হয়নি। নেক্সট নেক্সট দেখব হচ্ছে যে প্রত্যেকটা ক্রেতা এবং বিক্রেতা বাজার সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহল, সম্পূর্ণ অর্থাৎ বাজার সম্পর্কে জ্ঞান রয়েছে। অর্থাৎ আমি যদি বাজারে আলু কিনতে যাই, তাহলে আলুর কেজি কত মোটামুটি আমার ধারণা রয়েছে ক্রেতা হিসেবে। আবার যে বিক্রেতা সে বিক্রি করছে তার তো রয়েছেই ধারণা, তার মানে ক্রেতারও রয়েছে বিক্রেতারও ধারণা রয়েছে, সম্যক জ্ঞান রয়েছে এই বাজারে কোন দ্রব্যের দামটা কতখানি। নেক্সট, এরপর হচ্ছে দের ইজ নো ট্রান্সপোর্ট কস্ট। তার মানে ট্রান্সপোর্ট কস্ট নেই, মানে পরিবহন ব্যয় নেই, মানে যেখানে উৎপাদন হচ্ছে সেটা সেই উৎপাদিত দ্রব্যটা স্থানীয় বাজারেই মোটামুটিভাবে বিক্রি হচ্ছে। তার মানে পরিবহন ব্যয় যদি থাকতো তাহলে পরিবহন ব্যয়টা দামের মধ্যে ঢুকতো, ফলে দামের মধ্যে ঢোকবার ফলে দামের হেরফের হতো, ফলে যে কাছ থেকে দ্রব্যটা বিক্রি করছে বাজারে আর যে দূর থেকে নিয়ে আসছে, দূর থেকে নিয়ে আসবার ফলে তার খরচা বেশি হতো, ফলে সেই খরচাটা তার দামের মধ্যে ঢুকতো, ফলে দ্রব্যের দামটা তার বাড়তো। কিন্তু যে স্থানীয় অঞ্চলে উৎপাদন করছে এবং স্থানীয় বাজারে বিক্রি করছে তার পরিবহন ব্যয়টা কম হতো, ফলে দুটো বিক্রেতার মধ্যে একই দ্রব্যের দামের পার্থক্য এসে যেত। তাই ধরে নেওয়া হয়েছে যে এই বাজারে কোনো পরিবহন ব্যয় নেই। এই 8টা আমাদের ছিল হচ্ছে ফিচার্স অফ দ্য পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এখন মজার ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম যে পারফেক্ট মার্কেট বা পূর্ণাঙ্গ বাজারকে দুটো পার্টে ভাগ করেছিলাম। একটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে বিশুদ্ধ প্রতিযোগিতার বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্যারেক্টারিস্টিক্স আমি দিয়েছি, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের এই 8টা ক্যারেক্টারিস্টিক্স দিয়েছি, এই বৈশিষ্ট্য দিয়েছি যে এই বাজারের এই বৈশিষ্ট্যগুলো থাকবে, এই বৈশিষ্ট্যগুলো থাকবে। কিন্তু বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজারে এখান থেকেই আমরা বলে দিই, বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজারে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা হচ্ছে there is large number of sellers and buyers, অসংখ্য ক্রেতা বিক্রেতা রয়েছে। 2 হচ্ছে প্রত্যেকে প্রত্যেকটা বিক্রেতা সমজাতীয় দ্রব্য তৈরি করে। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা বিক্রেতার লক্ষ্য হচ্ছে মুনাফার সর্বোচ্চীকরণ। আর প্রত্যেকটা ব্যয়রেখা নিওক্লাসিক্যাল শেপ, মানে ইউ আকৃতির, এমসি এভিসি এসি রেখাগুলো ইউ আকৃতির, এবং দের ইজ ফ্রি এন্ট্রি অ্যান্ড ফ্রি এক্সিট। এই যে 5টা অনুমানকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের বিশুদ্ধ প্রতিযোগিতা। তার বিশুদ্ধ প্রতিযোগিতার মধ্যে কিন্তু 8টা অ্যাজাম্পশন বা 8টা অনুমান নেই। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার মধ্যে কিন্তু এই 8টা অনুমান রয়েছে। তার মানে পূর্ণ প্রতিযোগিতা এবং বিশুদ্ধ প্রতিযোগিতার মধ্যে ফারাকের জায়গাটা হচ্ছে এই জায়গাটা। নেক্সট, তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতা পড়ছিলাম। পূর্ণ প্রতিযোগিতায় আমরা দেখলাম, তার মানে আমরা পেলাম হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কি কি বৈশিষ্ট্য বা কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই 8টা ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে আমরা বলছি যে 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 এই বাজারে বাজার চাহিদা রেখা কি করে। অসংখ্য আমরা দেখে এসেছি প্রথম ক্যারেক্টারিস্টিক্সে যে এই বাজারে অসংখ্য ক্রেতা রয়েছে, অসংখ্য বিক্রেতা রয়েছে, এবং ক্রেতাদের তরফ থেকে বাজারে চাহিদার সৃষ্টি হয়। এখন আমরা দেখব বাজার চাহিদা কি করে আমরা তৈরি করতে পারি এই বাজারে। তাহলে এই বাজারে বাজার চাহিদা তৈরি করতে গিয়ে আমরা করলাম কি, এই বাজারে বাজার চাহিদা তৈরি করতে গিয়ে আমরা দেখছি হচ্ছে যে যে চাহিদা রেখা আমরা সেমিস্টার 1-এ পড়ে এসেছি যে প্রত্যেকটা ক্রেতার চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, এবং সেখানে চাহিদার সূত্র অনুযায়ী আমরা দেখে এসেছিলাম সেমিস্টার 1-এ, যদি ক্রেতার রুচি, পছন্দ, ক্রেতার আয়, পরিবর্ত দ্রব্যের দাম ইত্যাদি, দিস স্যাটারিস প্যারিবাস কন্ডিশনস, এগুলো যদি স্থির থাকে তাহলে দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের চাহিদার হ্রাস ঘটে একটা সাধারণ সময়সীমার মধ্যে। এটা ছিল আমাদের চাহিদার সূত্র, অর্থাৎ দাম বাড়লে
চাহিদা কমে। এবং আমি এখানে দেখিয়েছি এই একজন বিক্রেতা, এই বিক্রেতার ক্ষেত্রে এটা হচ্ছে একটা চাহিদা রেখা, D2 চাহিদা রেখা। এই D2 চাহিদা রেখায় দেখিয়েছি যে দাম যখন P1 ছিল, দাম যদি P1 থেকে P2 হয়, P1 দামে চাহিদা ছিল এতখানি, P2 দামে চাহিদা ছিল এতখানি, তার মানে দাম যখন কমছে চাহিদার পরিমাণ কিন্তু বাড়ছে, তার মানে চাহিদার সূত্রকে রিফ্লেক্ট করছে। তার মানে এটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা। আবার ঠিক একইভাবে এই D3ও হচ্ছে একটা ব্যক্তিগত চাহিদা রেখা, আরেকজনের চাহিদা, আরেকজন ক্রেতার চাহিদা রেখা। সেক্ষেত্রেও দেখাচ্ছে দাম যদি কমে তাহলে চাহিদা কিন্তু কম, দাম কমলে চাহিদা কিন্তু বৃদ্ধি পায়, বা দাম বাড়লে চাহিদা কমতে থাকে। তার মানে ব্যক্তিগত চাহিদা রেখাগুলো প্রত্যেকটাই হচ্ছে ঋণাত্মক ঢাল বিশিষ্ট। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা রয়েছে, অসংখ্য বিক্রেতা রয়েছে, তার মানে প্রত্যেকটা বিক্রেতার এরকম একটা একটা করে চাহিদা রেখা রয়েছে। ফর দ্য সেক অফ দ্য সিম্পলিসিটি, ব্যাপারটা সহজ করবার জন্য আমরা ধরে নিচ্ছি অসংখ্য বিক্রেতার মধ্যে দুজনকে নিয়ে কাজ করছি। এই দুটো বিক্রেতা, এই দুজন ক্রেতা, এই দুজন ক্রেতার ক্ষেত্রে দুজনের দুটো চাহিদা রেখা আলাদা আলাদা রয়েছে। এখন যখন P1 দামে এই ক্রেতার চাহিদা ছিল এতটুকু, এর ছিল P1 দামে এতটুকু, তার মানে টোটাল P1 দামে এটা প্লাস এটা মিলে দাঁড়াচ্ছে হচ্ছে এতখানি চাহিদা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যে P1 দামে এই ছিল প্রথম বিক্রেতার চাহিদা, P1 দামে এইটুকু ছিল দ্বিতীয় ক্রেতার চাহিদা। তাহলে P1 দামে প্রথম ক্রেতার চাহিদা এতটুকু, P1 দামে দ্বিতীয় ক্রেতার চাহিদা এতটুকু। তার মানে P1 দামে এই দুজন যদি ধরে নিই যা বাজারে দুজন ক্রেতা রয়েছে এই অবস্থায়, তাহলে দুজনের মোট চাহিদা হচ্ছে P1 দামে এই টোটালটা এতটুকু। P1E এটা হচ্ছে ওই প্রথম বিক্রেতা এবং দ্বিতীয় ক্রেতার মোট চাহিদা। ঠিক একইভাবে P2 দামে প্রথম ক্রেতার চাহিদা ছিল এতখানি, দ্বিতীয় ক্রেতার চাহিদা ছিল এতখানি, তাহলে P2 দামে বাজার চাহিদা সেটা হচ্ছে P2 দামে এই টোটাল চাহিদাটা হচ্ছে দুটোর যোগফল হচ্ছে P2F, এইটা হচ্ছে বাজারের মোট চাহিদা। তার মানে এই P1E, তার মানে P1 দামে এতখানি হচ্ছে বাজার চাহিদা, P2 দামে এতখানি হচ্ছে বাজার চাহিদা। এই দুটোকে যোগ করেছি, এই দুটো বিন্দুকে যোগ করে যে রেখাটা পেয়েছি এই ডি রেখাটাকে আমরা বলছি হচ্ছে বাজার চাহিদা রেখা। আমি এখানে দুজন ক্রেতাকে নিয়ে দেখিয়েছি বাজার চাহিদা কি করে পাওয়া যায়, দুজন ক্রেতাকে নিয়ে দেখিয়েছি। এরকম অসংখ্য ক্রেতা রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। সমস্ত ক্রেতার প্রতি একক দামে যদি বাজার চাহিদাগুলোকে আমরা অনুভূমিক যোগফলের মধ্যে দিয়ে প্রত্যেকটা ক্রেতার নিজস্ব চাহিদাগুলোকে অনুভূমিক যোগফলের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে বাজার চাহিদা রেখা। তাহলে বাজার চাহিদা রেখা পেয়েছি হচ্ছে ডি রেখা, যেটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, এবং এটাও হচ্ছে ঋণাত্মক ঢাল বিশিষ্ট অর্থাৎ নিম্নাভিমুখী, এবং এটাও বলছে দাম যদি কমে তাহলে এটাও বলছে চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে বাজার চাহিদাও হচ্ছে নিম্নাভিমুখী। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা তাহলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে বাজার চাহিদা রেখা দেখতে পেয়েছি। সমস্ত ক্রেতাদের চাহিদা, ব্যক্তিগত চাহিদাগুলোর অনুভূমিক যোগফলের মধ্যে দিয়ে আমরা বাজার চাহিদাকে নিয়ে এসেছি। এরপর আমরা দেখব হচ্ছে বাজার যোগান রেখা। এই বাজার যোগান রেখা কি করে পাচ্ছি না, বাজার যোগান রেখা পাচ্ছি যে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলেছি
অসংখ্য বিক্রেতা রয়েছে, অসংখ্য বিক্রেতা। তো অসংখ্য বিক্রেতার মধ্যে আমরা ফর দ্য সেক অফ দ্য সিম্পলিসিটি ব্যাপারটাকে সহজ করে দেখানোর জন্য আমরা বলছি দুজন মাত্র বিক্রেতা ধরা যাক রয়েছে। বিক্রেতা ক্ষেত্রে কি হয়, যোগানের সূত্র বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রয়েছে। এই অবস্থায় যদি দাম বাড়ে তাহলে উৎপাদকের মুনাফার বৃদ্ধি ঘটে, উৎপাদকের যদি মুনাফার বৃদ্ধি ঘটে তাহলে উৎপাদক করবে কি, বিনিয়োগ বাড়াবে, ফলে যোগান বাড়বে। তাই দাম যদি বাড়ে তাহলে যোগান বাড়ে। এটা ছিল আমাদের যোগানের সূত্র। এবং সেই যোগানের সূত্র থেকে আমরা একজন বিক্রেতার ব্যক্তিগত যোগান রেখাটা দেখতে পাচ্ছি যে দাম যদি P1 থেকে P2 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যোগানটাও কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে, N1 থেকে N2। ঠিক একইভাবে আরেকজন বিক্রেতা তার ক্ষেত্রে যোগান রেখাটা হচ্ছে S2, প্রথম বিক্রেতার ক্ষেত্রে যোগান রেখাটা ছিল S1, দ্বিতীয় বিক্রেতার ক্ষেত্রে যোগানটা ছিল S2 রেখা। এটাও ধনাত্মক ঢাল বিশিষ্ট, প্রত্যেকটা বিক্রেতার ব্যক্তিগত যোগান রেখাগুলো ধনাত্মক ঢাল বিশিষ্ট। এবং সেক্ষেত্রে দেখেছিলাম যে সেক্ষেত্রেও দাম যখন বৃদ্ধি পেয়েছে P1 থেকে P2 দ্বিতীয় বিক্রেতার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যোগান বৃদ্ধি পেয়েছে K1 থেকে K2, অর্থাৎ ব্যক্তিগত যোগান রেখাগুলো সবই ধনাত্মক ঢাল বিশিষ্ট এবং ঊর্ধ্বমুখী। তাহলে এবার দেখবো বাজার যোগান। আমি যদি ধরে নিই বাজারে এই দুজন বিক্রেতা রয়েছে, তাহলে P1 দামে মোট যোগান ছিল এতখানি, দ্বিতীয় বিক্রেতার ক্ষেত্রে P1 দামে মোট যোগান ছিল এতখানি, তার মানে এইটুকু আর এইটুকু। তার মানে P1 দামে বাজার যোগান হচ্ছে আমার এতটুকু। ঠিক একইভাবে P2 দামে প্রথম বিক্রেতার P2 দামে যোগান ছিল এতটুকু, দ্বিতীয় বিক্রেতার P2 দামে যোগান হচ্ছে এতটুকু। তার মানে এইটা প্লাস এইটা মিলে আমরা পাচ্ছি এটা হচ্ছে P2 দাম, এটা হচ্ছে P1 দাম। তাহলে P2 দামে মোট যোগান পাচ্ছি এটা, প্লাস এটাকে নিয়ে সেখানে বসাচ্ছি। তার মানে এই দুটোকে যোগ করে যে রেখাটা পাচ্ছি সেই রেখাটাকে আমরা বলছি হচ্ছে বাজার যোগান রেখা। এবং বাজার যোগান রেখাও বলছে যে দাম যদি বৃদ্ধি পায় তাহলে বাজার যোগান বৃদ্ধি পাচ্ছে O1 থেকে O2। তার মানে এবং বাজার যোগান তার মানে ধনাত্মক ঢাল বিশিষ্ট। তার মানে বাজার যোগান রেখা আঁকলাম কি করে? বাজার যোগান রেখা আঁকলাম হচ্ছে প্রত্যেকটা বিক্রেতার ব্যক্তিগত যোগান রেখাগুলোর অনুভূমিক যোগফলের মধ্যে দিয়ে আমরা বাজার যোগান রেখা মাপলাম। অনুভূমিক যোগফলের জায়গাটা হচ্ছে এইরকম যে অনুভূমিক যোগফল মানে প্রথম বিক্রেতার ক্ষেত্রে P2 দামে যোগান এতটুকু, দ্বিতীয় বিক্রেতার ক্ষেত্রে P2 দামে যোগান এতটুকু, তার মানে এইটুকু প্লাস এইটুকু মিলে দাঁড়াচ্ছে হচ্ছে এইটুকু। এইটা হচ্ছে অনুভূমিক যোগফল। নেক্সট, তাহলে বাজার যোগান রেখা ধনাত্মক ঢাল বিশিষ্ট এবং ঊর্ধ্বমুখী দেখতে পেয়েছি। তাই বাজার চাহিদা রেখা দেখেছি ঋণাত্মক ঢাল বিশিষ্ট, বাজার যোগান দেখেছি হচ্ছে ধনাত্মক ঢাল বিশিষ্ট। তার মানে আমরা এরপরে দেখব যে ইকুইলিব্রিয়াম প্রাইস বা ভারসাম্য দাম, এই বাজার চাহিদা এবং বাজার যোগানের মধ্যে দিয়ে কি করে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে। আমরা দেখেছিলাম যে এই বাজার চাহিদা রেখা ছিল নিম্নমুখী বা ঋণাত্মক ঢাল বিশিষ্ট। এটা ছিল বাজার যোগান রেখা ধনাত্মক ঢাল বিশিষ্ট। যদি দাম এই রকম জায়গায় থাকতো তাহলে এই দামে আমরা দেখতে পাচ্ছি বাজার চাহিদা রেখা বলছে চাহিদা এতটুকু, কিন্তু যোগান রেখা বলছে যোগান হচ্ছে এতটুকু। তার মানে যোগানটা চাহিদার থেকে বেশি এই দামে, ফলে এইটুকু হচ্ছে আমার
এইটুকু হচ্ছে আমার সারপ্লাস বা উদ্বৃত্ত। যদি উদ্বৃত্ত হয় বাজারে, তাহলে কি হবে? বাজারে অতিরিক্ত উদ্বৃত্ত হলে বাজার দাম হ্রাস পেতে থাকবে, তাই বাজার দাম হ্রাস পেতে থাকলো। ঠিক একই ঘটনা ঘটবে যদি দামটা এই রকম জায়গায় থাকতো, যদি দামটা এরকম জায়গায় থাকতো, ঠিক রিভার্স হবে, ঠিক উল্টো ঘটনা ঘটবে। P1 দামে যোগান রেখা বলছে যোগান হচ্ছে এতটুকু, কিন্তু চাহিদা রেখা বলছে এই দামে চাহিদা রেখা বলছে চাহিদা হচ্ছে এতটুকু। তার মানে চাহিদা যোগানের থেকে বেশি, ফলে এইটুকু হচ্ছে আমার অতিরিক্ত চাহিদা, এক্সেস ডিমান্ড। অতিরিক্ত চাহিদা হওয়ার দরুন ঘটনা ঘটলো কি, অতিরিক্ত চাহিদা হওয়ার জন্য বাজারে যদি অতিরিক্ত চাহিদা আসে, তাহলে দামটা কি হবে? বাড়বে। তার মানে উপরে থাকলে দামটা নামছে, নিচে থাকলে দামটা উঠছে। অর্থাৎ যদি উদ্বৃত্ত হয় দাম কমছে, বাজারে উদ্বৃত্ত হলে দাম কমছে। আবার যদি অতিরিক্ত চাহিদা বাজারে থাকে তাহলে দাম বাড়ছে। তার মানে এমন একটা দাম, যেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম প্রাইস, যেটাকে আমরা পি স্টার দিয়ে ডিনোট করছিলাম, ইকুইলিব্রিয়াম প্রাইস। এই পি স্টার দামে আমরা দেখতে পাচ্ছি বাজার চাহিদা রেখা বলছে চাহিদা হচ্ছে এতটুকু, আবার যোগান রেখাও বলছে যোগানও হচ্ছে এতটুকু। তার মানে চাহিদা এবং যোগান সমান হচ্ছে। তার মানে পি স্টার দামে ভারসাম্য উৎপাদনের পরিমাণ দাঁড়াচ্ছে এতটুকু। তার মানে বাজার চাহিদা, তার মানে প্রথমে আমরা দেখলাম ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক যোগফলের মধ্যে দিয়ে আমরা প্রথমে দেখলাম বাজার চাহিদাকে, তারপর ব্যক্তিগত চাহিদা রেখার অনুভূমিক যোগফলের মধ্যে দিয়ে দেখলাম ব্যক্তিগত বা বাজার চাহিদাকে, ব্যক্তিগত যোগান রেখাগুলোর অনুভূমিক যোগফলের মধ্যে দিয়ে দেখলাম বাজার যোগান রেখাকে। বাজার যোগান এবং বাজার চাহিদাকে এক জায়গায় নিয়ে ফেলে ভারসাম্য দামটা দেখলাম, যে ভারসাম্য দামটা নির্ধারিত হচ্ছে বাজারের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। কোনো বিক্রেতা কোনো ক্রেতা সে কিন্তু ইনফ্লুয়েন্স করেনি, প্রভাবিত করেনি এই বাজার দামটা তৈরি করবার জন্য। কেউ ঠিক করে দেয়নি যে এই দামটা হবে। এই ভারসাম্য দামটা নির্ধারিত হয়েছে বাজারে অতিরিক্ত চাহিদা আছে না বাজারে অতিরিক্ত যোগান আছে তার ভিত্তিতে, অর্থাৎ বাজারের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভারসাম্য দামটা নির্ধারিত হচ্ছে। এবং এই ভারসাম্য দামে দেখতে পেলাম যে বাজার চাহিদা এবং বাজার যোগান সমান হয়েছে। তার মানে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা, অসংখ্য ক্রেতার দিক থেকে বাজার চাহিদা রেখা, অসংখ্য বিক্রেতার দিক থেকে বাজার যোগান রেখা, এবং সেই জায়গা থেকে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে। এবং এই ভারসাম্য দাম যখন নির্ধারিত হলো, এই বাজার চাহিদা এবং বাজার যোগানের মধ্যে দিয়ে যখন এই ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে, এই ভারসাম্য দামে মজাটা হচ্ছে যে এই বাজারে তো অসংখ্য বিক্রেতা রয়েছে। প্রচুর লোক আলুর ডালা নিয়ে বসেছে বিক্রি করতে বাজারে। অসংখ্য কথাটার মানে হচ্ছে আমরা ইচ্ছে করলে গুনতে পারি কিন্তু গুনি না। অসংখ্য বিক্রেতা রয়েছে। সমগ্র বাজারের পরিপ্রেক্ষিতে একজন বিক্রেতার কথা যদি ভাবি, তাহলে দেখতে পাচ্ছি সেই বিক্রেতাকে এই দামে যে ভারসাম্য দামটা নির্ধারিত হয়েছে, এই যেখানে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে, এই ভারসাম্য দামেই তাকে বিক্রি করতে হবে প্রত্যেকটা ক্রেতা এবং বিক্রেতাকে। তাই আমরা বলি যে আমরা এইভাবে বলি যে অসংখ্য বিক্রেতা থাকবার দরুন সমগ্র বাজারের পরিপ্রেক্ষিতে একজন বিক্রেতা সে যে দামটার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে এই দামেই তাকে বিক্রি করতে হবে। তার মানে এই দামেই তাকে বিক্রি করতে হবে, যেখানে বাজার চাহিদা এবং বাজার যোগান সমান হয়েছে সেই দামেই বিক্রি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতখানি বিক্রি করবে? যেহেতু সমগ্র বাজারের সাপেক্ষে সে খুব নগণ্য, কেন অসংখ্য বিক্রেতা রয়েছে, একজন মাত্র বিক্রেতা সমগ্র বাজারের সাপেক্ষে খুব নগণ্য, তাই সে মনে করতে পারে সে হয়তো ভাবছে যে সমগ্র বাজারের সাপেক্ষে সে হয়তো এতটুকু বিক্রি করছে।
বা মনে করতে পারে এতটুকু বিক্রি করছে, বা মনে করতে পারে এতটুকু বিক্রি করছে, অনেকটা মায়োপিয়ার মতো, মরিচিকার মতো। তাই এই বিন্দুগুলোকে যোগ করে আমরা যে রেখাটা পেলাম, এই রেখাটাকে আমরা বলছি একজন বিক্রেতা। একজন বিক্রেতা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা যে চাহিদা রেখার সম্মুখীন হচ্ছে, সেই চাহিদা রেখা হচ্ছে অনুভূমিক। তার মানে ভারসাম্য দামের মধ্যে দিয়ে নির্ধারিত হয়েছে যে প্রত্যেকটা ক্রেতাকে এই ভারসাম্য দামেই ক্রয় করতে হবে, প্রত্যেকটা বিক্রেতাকেই এই ভারসাম্য দামে বিক্রি করতে হবে, প্রত্যেকটা বিক্রেতা এই ভারসাম্য দামকে গ্রহণ করেছে। এই দামে সে কতখানি বিক্রি করবে একজন বিক্রেতা, সমগ্র বাজারের সাপেক্ষে সে ভীষণ নগণ্য, তাই কতখানি সমগ্র বাজারের সাপেক্ষে সে কতখানি বিক্রি করছে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। ফলে সে মনে করতে পারে এই দামে এতখানি বিক্রি করছি, এতখানি বিক্রি করছি, এতখানি বিক্রি করছি, সে ভাবতে পারে। ফলে এগুলোকে নিয়ে যে রেখাটা পাচ্ছি সেটাকে বলছি একজন বিক্রেতা, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে একজন বিক্রেতা যে চাহিদা রেখার সম্মুখীন হচ্ছে, সেই চাহিদা রেখা হচ্ছে অনুভূমিক। তাহলে আমরা দেখেছি যে একজন বিক্রেতা অনুভূমিক চাহিদা রেখার সম্মুখীন হয় পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা করলাম কি, আমরা দেখতে চাইছি হচ্ছে যে একটু আমরা পুরনো দিকটায় ফিরে আসি। সেমিস্টার ওয়ানে আমরা যেহেতু পারফেক্ট কম্পিটিশন আমরা পড়ছি, তার মানে পারফেক্ট কম্পিটিশনে আমরা দেখতে পেয়েছিলাম যে দাম নির্ধারিত হয়েছে, ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে বাজার চাহিদা এবং বাজার যোগানের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, এবং সেই ভারসাম্য দামেই প্রত্যেকটা ক্রেতা এবং বিক্রেতাকে দ্রব্য কিনতে হচ্ছে অথবা বিক্রি করতে হচ্ছে। তাই আমরা এখান থেকে একটু সরে গিয়ে বলছি সেই জায়গা থেকে যে, এবং আমরা দেখতে পেয়েছিলাম যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে দেখে এসছি যে একজন বিক্রেতা যে যে চাহিদা রেখার সম্মুখীন হয়, একজন বিক্রেতা যে চাহিদা রেখার সম্মুখীন হয়, সেই চাহিদা রেখা হচ্ছে অনুভূমিক। সেখান থেকে আমরা দেখব টোটাল রেভিনিউ, অর্থাৎ এই যে দামটা নির্ধারিত হয়েছে সেই দামটা স্থির পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে, অর্থাৎ স্থির দামে, ভারসাম্য দামে, স্থির দামে আমরা দেখব হচ্ছে মোট আয় রেখা কেমন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা দেখতে কেমন। দেখতে পেয়েছি যে মোট আয়, টোটাল রেভিনিউ মানে হচ্ছে টিআর ইজ ইকাল টু পি স্টার, মানে হচ্ছে সেই ভারসাম্য দাম যেখানে চাহিদা, বাজারের চাহিদা যোগান সমান হয়েছে। প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা মেনে নিয়েছে যে ওই ভারসাম্য দামে প্রত্যেকটা বিক্রেতা বিক্রি করছে এবং প্রত্যেকটা ক্রেতা ওই ভারসাম্য দামে ক্রয় করছে। কি পরিমাণ বিক্রি করছে একজন বিক্রেতা? একজন বিক্রেতা তার মানে পি স্টার দামে বিক্রি করছে যদি এক্স অ্যামাউন্ট বিক্রি করে, অর্থাৎ ঠিক এইভাবে বলি যে বাজারে ভারসাম্য দাম তৈরি হয়েছে 10 টাকা, একজন যদি 25টা বিক্রি করে, 25টা বিক্রি করে, তাহলে মোট আয় দাঁড়াচ্ছে 10 হচ্ছে ভারসাম্য দাম, 25 হচ্ছে বিক্রির পরিমাণ, বিক্রয়ের পরিমাণ, তাহলে 10 ইন্টু 25 হচ্ছে 250 টাকা। দাঁড়াচ্ছে হচ্ছে 250 টাকা। তার মানে মোট আয়, টোটাল রেভিনিউ ইজ ইকাল টু পি স্টার ইন্টু এক্স। এই অবস্থায় দাঁড়িয়ে মোট আয় রেখাটা কেমন দেখতে হবে? মোট আয় রেখাটার দিকে তাকিয়ে দেখলাম যে তার মানে যদি পি স্টার তো এই পি স্টার তো ফিক্সড, এর তো কোনো পরিবর্তন ঘটে না, কেননা বাজারের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নির্ধারিত হয়েছে। তাই কোনো বিক্রেতা বা কোনো ক্রেতাই এই ভারসাম্য দামটা পি স্টারকে পরিবর্তন করতে পারছে না। যেটা পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে এই এক্সটার পরিবর্তন ঘটাতে পারে। যদি এক্স বৃদ্ধি পায়, যদি এক্স বৃদ্ধি পায়, এক্স যতখানি বাড়বে টিআর ঠিক ততটুকু বৃদ্ধি পাবে। যতখানি এক্স এর বৃদ্ধি ঘটবে, এক্স এর ঠিক যতখানি বৃদ্ধি করবে, টিআর এরও ঠিক ততখানি বৃদ্ধি ঘটবে। কিন্তু পি স্টার ফিক্স, তার মানে যে হারে এক্স বাড়ছে ঠিক সেই হারে টিআর বৃদ্ধি পাবে। যে হারে
এক্স বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই হারে টিআর বৃদ্ধি পাবে। তাই তাই আমরা দেখতে পাচ্ছি যে টিআর রেখাটা যে হারে এক্স বৃদ্ধি পাচ্ছে টিআর ঠিক সেই হারে বৃদ্ধি পাচ্ছে। তাই টিআর যখন এক্স জিরো, এক্স এর পরিমাণ যদি জিরো হয় টিআর এর পরিমাণও কিন্তু জিরো। তার মানে এক্স যখন জিরো টিআরও শূন্য। তাই টিআর রেখা মূল বিন্দু থেকে শুরু হচ্ছে এবং শুধু তাই না, টিআর রেখা মূল বিন্দু থেকে শুরু হচ্ছে এবং টিআর রেখা 45 ডিগ্রি কোণে আনত হচ্ছে। 45 ডিগ্রি কোণে আনত হচ্ছে তার কারণ হচ্ছে যে হারে এক্স বৃদ্ধি পাচ্ছে, যে হারে এক্স বাড়ছে সেই হারে টিআর বৃদ্ধি পাচ্ছে। পিস্টার কিন্তু স্থির, ফিক্সড, পিস্টার হচ্ছে ফিক্সড। তার মানে তাই টিআর রেখা 45 ডিগ্রি করে আনত। এই প্রসঙ্গে দাঁড়িয়ে আমরা একটা টেবিল, নিউমেরিক্যাল টেবিল দিয়ে যদি দেখাই তাহলে আরো ভালো দেখতে পাবো পাশাপাশি চার্টে যে যখন ভারসাম্য দাম পিস্টা সেটা যদি 4 হয়, যদি উৎপাদনের পরিমাণ 0 হয় তাহলে 4 ইন্টু 0, তার মানে 4 হচ্ছে দাম, পিস্টার ভারসাম্য দাম, উৎপাদনের পরিমাণ এক্স হচ্ছে 0, তাহলে 4 ইন্টু 0 মানে টিআর হচ্ছে 0, টোটাল রেভিনিউ 0। যখন উৎপাদনের বিক্রির পরিমাণ 1, ভারসাম্য দাম স্থির, পিস্টার 4, তখন মোট আয় হচ্ছে 4। যখন 2, বিক্রির পরিমাণ, ভারসাম্য দাম 4 আছে, একই থাকবে স্থির, তখন মোট আয় হচ্ছে 8। তার মানে দেখতে পাচ্ছি উৎপাদনের বিক্রির পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে দাম স্থির, দামের কোনো পরিবর্তন নেই, কিন্তু টিআরও বৃদ্ধি পাচ্ছে। এবং মজা হচ্ছে যে যে হারে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যেমন একটা যখন বিক্রি করেছিল তখন মোট আয় ছিল 4, 2টো যখন বিক্রি করেছে মোট আয় হয়েছে 8, 3টে যখন বিক্রি করেছে মোট আয় হয়েছে 12। তার মানে যে হারে বিক্রির পরিমাণ বেড়েছে ঠিক সেই হারে মোট আয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তাই টিআর রেখা 45 ডিগ্রি কোণে আনত এবং মূল বিন্দুগামী। যেহেতু উৎপাদনের পরিমাণ 0তে, মোট আয়ও হচ্ছে 0। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা টিআর রেখা অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর রেখা দেখতে কেমন হবে সেটাকে নিয়ে আমরা দেখিয়েছি। এরপর আমরা দেখব হচ্ছে যে অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়। গড় আয় কাকে বলে? গড় আয় হচ্ছে যে প্রতি একক উৎপাদনে মোট আয়কে, প্রতি একক উৎপাদনে মোট আয়কে আমরা বলি হচ্ছে গড় আয়। প্রতি একক উৎপাদনে মোট আয়কে গড় আয় বলি। যে এরকম একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। যে যদি এরকম ধরে নি যে যে যখন 2টো বিক্রি করেছিল তখন মোট আয় ছিল 8, যখন 3টে বিক্রি করেছে তখন মোট আয় হচ্ছে 12। তার মানে যদি 3টে বিক্রি করে মোট আয় 12 হয় তাহলে একটা বিক্রি করলে মোট আয় হচ্ছে 12/3 মানে 4। তার মানে প্রতি একক দ্রব্য বিক্রয়ের ফলে মোট আয়কে আমরা বলছি হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয়। এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে অ্যাভারেজ রেভিনিউ মানে গড় আয় হচ্ছে 12 হচ্ছে মোট আয়, টোটাল রেভিনিউ, 3 ছিল বিক্রয়ের পরিমাণ এক্স, তার মানে 12/3 মানে অ্যাভারেজ রেভিনিউ মানে হচ্ছে টিআর বাই এক্স। টিআর বাই এক্স, তাই অ্যাভারেজ রেভিনিউ মানে হচ্ছে টিআর বাই এক্স। টিআর মানে হচ্ছে আমরা এর আগেই দেখে এসেছি মোট আয়, মোট আয় হচ্ছে পিস্টার ইন্টু এক্স, এর আগেরটাতেই দেখিয়েছি টোটাল রেভিনিউ বা মোট আয়। সেই মোট আয় পিস্টার ইন্টু এক্স বাই এক্স, এক্স এক্স ক্যান্সেল আউট পড়ে থাকছে পিস্টার। এখানেও তো তাই আমরা দেখছি যে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে থাকছে পিস্টার। তাহলে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আরেকটা নিউমেরিক্যাল টেবিলকে পাশাপাশি রাখি,
পাশাপাশি রাখলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে যখন একটা বিক্রি করেছিলাম, ভারসাম্য দাম 4ই রয়েছে, মোট আয় হয়েছে পি স্টার ইন্টু এক্স, 4 ইন্টু 1 4, পি স্টার ইন্টু এক্স, পি স্টার ইন্টু এক্স, তার মানে মোট আয় হচ্ছে 4, অ্যাভারেজ রেভিনিউ গড় আয় হচ্ছে টিআর বাই এক্স, টিআর হচ্ছে 4, এক্স হচ্ছে 1, 4/1 4। যখন দুটো বিক্রি করেছি তখন মোট আয় হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি, পি স্টার ইন্টু এক্স, মানে 8। গড় আয় হচ্ছে টিআর বাই এক্স, টিআর বাই এক্স মানে টিআর হচ্ছে 8, বিক্রির পরিমাণ হচ্ছে 2, তারপরে 8/2 মানে হচ্ছে 4। এইভাবে যদি 3টে বিক্রি করি সেক্ষেত্রে মোট আয় দাঁড়িয়েছে হচ্ছে 12, 3 4 12। গড় আয় দাঁড়িয়েছে হচ্ছে মোট আয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করছি, 12/3 মানে হচ্ছে 4। দেখতে পাচ্ছি যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 0 1 2 3 4 5 6, বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিক্রির পরিমাণ যদি বৃদ্ধি পায়, দেখতে পাচ্ছি গড় আয়, অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয় কিন্তু 4 4 4 4 4 করে রয়েছে। এবং শুধু তাই নয়, এই গড় আয়ের মানটা কিন্তু দামের সঙ্গে সমান দেখতে পাচ্ছি। তাই আমরা করলাম কি, আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, জ্যামিতিক উপস্থাপনা আমরা বললাম যে তাই যদি হয় তাহলে আমার যখন 1 একক আমি তৈরি করেছি তখনও আমার গড় আয় হচ্ছে 4, 1 এ 4, 2 যখন তৈরি করেছি তখনও হচ্ছে 4, 3 যখন তৈরি করেছি তখনও, 3টে যখন বিক্রি করছি তখনও গড় আয় হচ্ছে 4, যখন 4টে বিক্রি করছি তখনও গড় আয় 4। তার মানে যাই বিক্রি করি না কেন গড় আয় 4। এই বিন্দুগুলোকে যোগ করেছি, যোগ করে যে রেখাটা পেয়েছি এই রেখাটাকে আমরা বলছি অ্যাভারেজ রেভিনিউ কার্ভ বা গড় আয় রেখা। তারপরে গড় আয় মানে হচ্ছে প্রতি একক দ্রব্য বিক্রয়ের ফলে যে মোট আয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি প্রতি একক দ্রব্য বিক্রয়ের ফলে মোট আয় বা অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 4, যেটা কিন্তু ভারসাম্য দাম পি স্টারের সঙ্গে সমান। ভারসাম্য দাম পি স্টারের সঙ্গে সমান হচ্ছে গড় আয়। তাহলে গড় আয় সম্পর্কে আমরা একটা কনসেপ্ট বা ধারণা দিলাম। এরপর আমরা দেখব হচ্ছে যে একটু একটু ইনটিউটিভ বলি, সেটা হচ্ছে যে এখানে আমরা করেছি কি, এখানে মোট আয় রেখা টেনেছি। আমরা জানি মোট আয় রেখা 45 ডিগ্রি কোণে আনত হয়, 45 ডিগ্রি কোণে দেখিয়ে এসছি কেন হয়, কি জন্যে হয়। এবং আমরা বলেছি মোট আয় রেখার উপর 3টে বিন্দু নিয়েছি, এ বি আর সি, 3টে বিন্দু নিয়েছি। এ বিন্দু থেকে পারপেন্ডিকুলার টেনেছি, লম্ব টেনেছি, লম্ব টেনেছি, লম্ব টেনেছি। এ বি সি থেকে অনুভূমিক অক্ষ এক্স এর উপর লম্ব টেনেছি। এটা হচ্ছে x1 x2 x3। এখন এ বিন্দুতে আমি দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে আমরা এইমাত্র দেখেছি টিআর মানে হচ্ছে পি স্টার ইন্টু এক্স। আমরা এআর মানে দেখেছি, এআর মানে হচ্ছে মোট আয় টিআর, তাকে এক্স দিয়ে ভাগ করো, তার মানে টিআর পেয়েছি হচ্ছে পি স্টার ইন্টু এক্স বাই এক্স, তার মানে এটা হচ্ছে পি স্টার। এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকছে পি স্টার। এখন এআর মানে টিআর বাই এক্স, তার মানে এক্স পরিমাণ যদি বিক্রি করি তাহলে টিআর হচ্ছে, টিআর রেখা বলছে টিআর এতটুকু, তার মানে টিআর এতটুকু। এক্স কতটুকু? এক্স হচ্ছে এইটুকু। তার মানে দেখতে পাচ্ছি যে এ আর সেটা হচ্ছে এ বিন্দুতে, এ আর সেটা হচ্ছে মোট আয় বাই উৎপাদনের পরিমাণ। মোট আয় হচ্ছে টিআর হচ্ছে এ এক্স ওয়ান, উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এক্স ওয়ান, তার মানে লম্ব
বাই ভূমি, তার মানে লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, তাই লিখেছি ট্যান থিটা ইজ ইকাল টু ax1 বাই ox1। বি বিন্দুতে, বি বিন্দুতে দেখতে পাচ্ছি যে এ আর হচ্ছে টি আর, এতখানি টি আর বি বিন্দুতে, মোটায় রেখা বলছে টি আর এতটুকু, এক্স হচ্ছে এতটুকু, তার মানে বি বিন্দুতে এ আর হচ্ছে টি আর বাই এক্স, টি আর বাই এক্স মানে লম্ব বাই ভূমি, তার মানে বিএক্স টু বাই ও এক্স টু, তাই বিএক্স টু বাই ও এক্স টু, এটা হচ্ছে বি বিন্দুতে এ আর। সি বিন্দুতে এ আর হচ্ছে টি আর হচ্ছে সি এক্স থ্রি, এক্স হচ্ছে ও এক্স থ্রি, তাহলে সি এক্স থ্রি বাই ও এক্স থ্রি, তার মানে সি এক্স থ্রি বাই ও এক্স থ্রি, এটা হচ্ছে সি বিন্দুতে এ আর। দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কোনটা কিন্তু থিটাই আছে, ট্যান থিটা, তার মানে এ বিন্দুতেও এ আর হচ্ছে ট্যান থিটা, বি বিন্দুতেও এ আর হচ্ছে ট্যান থিটা, সি বিন্দুতেও এ আর হচ্ছে ট্যান থিটা, তার মানে এ বিন এক্স ওয়ানে এ আর হচ্ছে ট্যান থিটা, এক্স টুতে এক্স ওয়ানে এ আর হচ্ছে ট্যান থিটা, এক্স টুতেও এ আর হচ্ছে ট্যান থিটা, এক্স থ্রিতেও এ আর হচ্ছে ট্যান থিটা। এই পয়েন্টস গুলোকে যোগ করেছি, যোগ করে যে কাপটা পাচ্ছি সেই কাপটাকে এ আর কাপ বলছি। তার মানে এ আর কাপ টি আর কাপ থেকে এ আর কাপকে আমরা প্রেজেন্ট করে গেলাম, এবং দেখতে পাচ্ছি এ আর কাপ অনুভূমিক। এর আগের ছবিতেও আমরা দেখেছি এ আর কাপ অনুভূমিক। শুধু তাই না, এ আর কাপ মানে হচ্ছে এ আর যেটা সেটাই হচ্ছে ভারসাম্য দাম, সেটাকে আমরা নিউমেরিক্যাল টেবিলে আগেরটায় দেখেছি, আগের ফেজটায়, এবং এবং সেটাই হচ্ছে যেটা আমার গড় আয়, সেটাই হচ্ছে আমার ভারসাম্য দাম। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এআর কে আমরা দেখলাম। এরপর দেখব মার্জিনাল রেভিনিউ। প্রশ্ন হচ্ছে যে মার্জিনাল রেভিনিউ কাকে বলে, মার্জিনাল রেভিনিউ কাকে বলে, বা প্রান্তিক আয়, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক আয় কাকে বলে। সেই প্রান্তিক আয় দেখতে গিয়ে আমরা এইভাবে বলি, প্রান্তিক আয় কাকে বলে না, এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রয়ের ফলে মোট আয়ের যে পরিবর্তন তাকে আমরা বলি হচ্ছে প্রান্তিক আয়। এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রি করছি, মোট আয়ের পরিবর্তন, তাকে আমরা বলছি প্রান্তিক আয়। আমি আগে পুরোটাকে নিয়ে আসি। এক একক অতিরিক্ত বিক্রি করছি, এর ফলে মোট আয়ের যে পরিবর্তন তাকে আমরা বলছি হচ্ছে প্রান্তিক আয়। দেখি আগে দেখি টেবিল দেখি। টেবিল মানে হচ্ছে আমার উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ 0, 1, 2, 3 এইভাবে বেড়েছে। ভারসাম্য দাম, বাজারে চাহিদার ঘাত প্রতিঘাতে ভারসাম্য দাম পেয়েছিলাম 4, পি স্টার যেটা, সেটা ছিল 4, 4, 4, 4 করে। Nobody, no seller and no buyer can influence the market. Equilibrium price. তার মানে ভারসাম্য দাম ছিল 4, 4, 4 করে। মোট আয়, মোট আয় দেখেছিলাম ছিল হচ্ছে 0, 4, 8, 12, অর্থাৎ যে হারে উৎপাদন বিক্রির পরিমাণ বেড়েছে সেই হারে মোট আয় বেড়েছিল, এবং মোট আয় রেখা ছিল 45 ডিগ্রি কোণে আনত। এবার দেখো প্রান্তিক আয় কাকে বলে। প্রান্তিক আয়ের ডেফিনিশন বলেছিলাম এক একক, এক একক অতিরিক্ত বিক্রি করছি, এক একক অতিরিক্ত বিক্রি করছি মানে হচ্ছে এক একক অতিরিক্ত বিক্রি করছি মানে হচ্ছে 0 থেকে 1-এ আসছি। আমার মোট আয়ের পরিবর্তন দাঁড়াচ্ছে হচ্ছে, মোট আয়ের পরিবর্তন 4 - 0 মানে 4, তার মানে এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রয়ের ফলে মোট আয়ের যে পরিবর্তন তাকে আমরা বলছি হচ্ছে প্রান্তিক আয়। এক একক 1 থেকে 2, এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রি করেছি, মোট আয়ের পরিবর্তন হয়েছে 4 থেকে 8, তাই মোট আয়ের পরিবর্তন হচ্ছে 8 - 4 মানে 4। এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রি করেছি, দ্রব্য বিক্রি করবার ফলে মোট আয়ের পরিবর্তন হয়েছে 8 থেকে 12, তার মোট আয়ের পরিবর্তন হয়েছে 12 - 8 মানে 4। এইভাবে দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ এক একক এক একক এক একক করে বাড়িয়েছি, প্রান্তিক আয়
সেটা দেখছি 4 4 4 4 করে রয়েছে, অর্থাৎ বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রান্তিকা অপরিবর্তিত রয়েছে, আনচেঞ্জড, অপরিবর্তিত রয়েছে। এটা আমরা দেখেছি। এই অবস্থায় দাঁড়িয়ে তার মানে আমরা বলছি যখন 0তেও 4, 1এও 4, 2এও 4, 3টে যখন বিক্রি করছি তখনও 4, অর্থাৎ যাই বিক্রি করি না কেন প্রান্তিকায় 4। তাই আমরা এখানে গ্রাফে দেখিয়েছি 1এও আমার প্রান্তিকায় 4, 2এও আমার প্রান্তিকায় 4, 3এও আমার প্রান্তিকায় 4, 4এও আমার প্রান্তিকায় 4 দেখতে পাচ্ছি। এই বিন্দুগুলোকে যোগ করছি, যোগ করে যে রেখাটা পাচ্ছি এই রেখাটাকে আমরা বলেছি হচ্ছে প্রান্তিক আয় রেখা, এবং প্রান্তিক আয় রেখাও দেখতে পাচ্ছি অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল। এখন প্রশ্ন হচ্ছে যে প্রান্তিক আয় অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল, এটাকে তো দেখেছি, প্রশ্নটা হচ্ছে যে কিভাবে এই জায়গাটা এলো। আমরা দেখেছি প্রান্তিক আয় মানে হচ্ছে যে প্রান্তিক আয় মানে আমরা এইভাবে বলি যে যখন আমি দুটো বিক্রি করেছি তখন আমার মোট আয় হচ্ছে 4, যখন আমি 4টে বিক্রি করেছি তখন আমার মোট আয় যদি 8 হয়, তার মানে অতিরিক্ত কটা বিক্রি করলাম, দুটো অতিরিক্ত বিক্রি করেছি, অতিরিক্ত মোট আয়ের পরিবর্তন কত হলো, 4 হলো। তার মানে দুটো অতিরিক্ত বিক্রি করবার ফলে মোট আয়ের পরিবর্তন যদি 4 হয়, তাহলে একটা অতিরিক্ত বিক্রি করবার ফলে মোট আয়ের পরিবর্তন দাঁড়াচ্ছে 4/2। 4/2, এই 4/2কে আমরা বলছি হচ্ছে প্রান্তিক আয়। তাই প্রান্তিক আয় কাকে বলে না, 1 একক অতিরিক্ত দ্রব্য বিক্রির ফলে মোট আয়ের যে পরিবর্তন তাকে আমরা বলছি প্রান্তিক আয় বা এমআর। এটাকে এইভাবে যদি বলি, এটাকে যদি বলি x1, এটাকে যদি বলি x2, তার মানে এই 2 মানে হচ্ছে x2, 2 মানে হচ্ছে x2 মাইনাস x1, এই 4 মানে হচ্ছে, এটাকে যদি বলি এটা হচ্ছে দুটো বিক্রি করবার ফলে আমার এটা ছিল মোট আয়, মানে এটাকে যদি বলি টিআর1, এটাকে যদি বলি টিআর2, তার মানে 4 হচ্ছে টিআর1, টিআর2 মাইনাস টিআর1, এটা হচ্ছে আমার 4। তার মানে এই দুটো অতিরিক্ত বিক্রি করেছিলাম, 2 মানে x2 মাইনাস x1, অতিরিক্ত আয়ের পরিবর্তন হয়েছে টিআর2 মাইনাস টিআর1, তার মানে এমআর মানে হচ্ছে 4/2, 4 মানে হচ্ছে টিআর2 মাইনাস টিআর1, আর 2 মানে হচ্ছে x2 মাইনাস x1, তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে ডেল টিআর, আর এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার কাছে ডেল এক্স। তার মানে মার্জিনাল রেভিনিউ মানে হচ্ছে ডেল টিআর বাই ডেল এক্স। তাই আমি লিখেছি মার্জিনাল রেভিনিউ মানে হচ্ছে ডেল টিআর বাই ডেল এক্স। এই অবস্থায় দাঁড়িয়ে টিআর মানে হচ্ছে এই টিআর মানে হচ্ছে পি স্টার ইন্টু এক্স, তার আগে ডেল আছে, বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু পি স্টার ইন্টু এক্স, পি স্টার ইন্টু এক্স। এরকম ভাবে যদি বলা হয় যে দুই বন্ধু, দুজনকে বলা হলো টেবিলটা ঠেললো, এবার যদি জিজ্ঞেস করা হয় কে কতখানি ঠেললো, বলতে পারা যাবে না। তাই টিআর মানে হচ্ছে পি স্টার ইন্টু এক্স, দুই বন্ধু পি স্টার ইন্টু এক্স। এখন ঘটনা হচ্ছে আমি যদি এইভাবে বলি দুই বন্ধুকে তুই আগে ঠেল, তারপর দ্বিতীয় বন্ধুকে বললাম তুই আগে ঠেল, তাহলে কে কতখানি ঠেলেছে বোঝা যাবে। তাই আমিও এক্ষেত্রে বললাম পি স্টার ইন্টু এক্স আছে, তাই বললাম পি স্টারকে প্রথম বন্ধুকে বললাম তুই দাঁড়া, দ্বিতীয় বন্ধু বললাম তুই ঠেল, তার মানে দ্বিতীয় বন্ধুর পরিবর্তন হলো, অর্থাৎ এক্স এর পরিবর্তন হলো। এবার দ্বিতীয় বন্ধুকে থামিয়ে দিয়ে প্রথম বন্ধুকে বললাম, দ্বিতীয় বন্ধুকে থামিয়ে দিলাম, স্থির রাখলাম, প্রথম বন্ধুকে বললাম তুই ঠেল, তার মানে তার পরিবর্তন ঘটলো। তার পি স্টার ইন্টু ডেল এক্স প্লাস এক্স ইন্টু ডেল পি স্টার, এই ডেল পি স্টার এক্স কে এইভাবে লিখলাম বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু,
তার মানে পি স্টার ইন্টু ডেল এক্স, তার মানে এটাকে এইভাবে লিখে দিই, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে পি স্টার ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স আর প্লাস এক্স ইন্টু ডেল পি স্টার বাই ডেল এক্স, তার মানে ডেল এক্স ক্যান্সেল আউট। আর ডেল পি স্টার বলেছিলাম, পি স্টার তো ভারসাম্য দাম, পারফেক্ট কম্পিটিশনে ভারসাম্য, বাজারের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে, তাই পি স্টারের কোনো পরিবর্তন হবে না। তাই পি স্টারের কোনো পরিবর্তন হবে না বলে ডেল পি স্টার মানে হচ্ছে জিরো। তার মানে এই পোর্শনটা যদি জিরো হয়, জিরো ইন্টু এক্স মানে জিরো, জিরো বাই ডেল এক্স মানে হচ্ছে জিরো, তার মানে ডেল এক্স ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকে পি স্টার। তার মানে এমআর মানে হচ্ছে পি স্টার। তাই এমআর মানে হচ্ছে পি স্টার, তাই আমরা করেছিলাম কি, এমআর ইজ ইকাল টু পি স্টার পেয়েছিলাম। তাই আমাদের কাছে যে গ্রাফটা ছিল, সেই গ্রাফটা এবং টেবিলটার মধ্যে দিয়ে দেখতে পেয়েছিলাম যে যেটা আমার মার্জিনাল রেভিনিউ 4 করে পেয়েছিলাম, সেটাই হচ্ছে আমার ভারসাম্য দাম পি স্টারের সঙ্গে সমান। তাই যেটা আমার, তাই 1 একক বিক্রি করলেও এমআর হচ্ছে 1 একক বিক্রি করলেও এমআর হচ্ছে 4 ভারসাম্য দাম, সেটাই হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়। 2টো বিক্রি করলেও সেটা হচ্ছে আমার ভারসাম্য দাম 4, 3টে বিক্রি করলেও আমার ভারসাম্য দাম 4, সেটাই হচ্ছে আমার প্রান্তিক আয়। তার মানে প্রান্তিক আয় রেখা আমার অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল। এটা গেল আমাদের প্রান্তিক আয়। এরপর আমরা দেখব হচ্ছে যে এই প্রান্তিক আয়ের ক্ষেত্রে আর একটু এগিয়ে যাই, এটাকে এইভাবে দেখাই। প্রান্তিক আয়ের ক্ষেত্রে আমরা দেখি যে মজাটা হচ্ছে যে আমরা দেখেছিলাম এইটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ, মোটা রেখা, মূল বিন্দুগামী, এবং বলেছিলাম যে হারে বিক্রি পরিমাণ বাড়বে সেই হারে মোটা আয়ের পরিমাণ বাড়বে। তাই মোটা আয় রেখা ছিল 45 ডিগ্রি কোণে আনত, এবং বিক্রির পরিমাণ যদি 0 হয়, মোটা আয়ও 0, তাই মোটা আয় রেখা মূল বিন্দু থেকে শুরু হচ্ছে। এখন মজাটা হচ্ছে এই রকম যে যদি আমরা করলাম কি, টিআর রেখার উপর 3টে বিন্দু নিয়েছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। দেখতে পেলাম যে যখন 0 থেকে x1 এ গেলাম, 1 একক অতিরিক্ত দ্রব্যের পরিমাণ বাড়ালাম। x1 থেকে x2 তে গেলাম, 1 একক অতিরিক্ত দ্রব্যের পরিমাণ বাড়ালাম। আগে মোটাই ছিল কতখানি, মোটাই ছিল এতখানি x1 এ, মোটাই রেখা বলছিল মোটাই হচ্ছে x1। বি বিন্দুতে যখন গেলাম, 1 একক উৎপাদনের পরিমাণ বাড়িয়েছি x1 থেকে x2, মোটায় কত, bx2। তার মানে এ থেকে যখন বিতে গেলাম, মোটায় পরিবর্তন, আগে ছিল মোটায় এতটুকু, এখন মোটায় এতটুকু, তার মানে মোটায়ের পরিবর্তন দাঁড়াচ্ছে হচ্ছে এইটুকু দাঁড়াচ্ছে মোটায়ের পরিবর্তন। বি থেকে সিতে যখন গেলাম, বি থেকে সিতে মোটায় হচ্ছে এতটুকু, আগে বিতে মোটায় ছিল এতটুকু, সিতে হচ্ছে মোটায় এতটুকু, তার মানে মোটায়ের পরিবর্তন হচ্ছে এতটুকু, সিজেড। তার মানে এ থেকে বিতে যখন যাচ্ছি, মোটায়ের পরিবর্তন দাঁড়াচ্ছে বিএল। বি থেকে সিতে যখন যাচ্ছি, মোটায়ের পরিবর্তন দাঁড়াচ্ছে সিজেড। এই অবস্থায় প্রসঙ্গক্রমে দুটো কথা বলি, এটা আমরা ক্লাস 7-8 শিখি, যে দুটো সরল রেখা, সমান্তরাল সরল রেখা রয়েছে। এই দুটো সমান্তরাল সরল রেখাকে একটা ছেদক ছেদ করেছে, তাহলে এই দুটো যে কোণ পাচ্ছি, এই দুটো কোণকে আমরা বলি অনুরূপ কোণ। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হয়। আমিও ঠিক একইভাবে বলছি যে এই রেখাটা অর্থাৎ এল রেখা আর বিজেড রেখা, এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল। আর সিএ, এটা হচ্ছে যদি ছেদক হয়,
তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, তার মানে এই দুটো কোণ সমান। তার মানে এ বিন্দুতে যে কোণটা, বি বিন্দুতে যে কোণটা সমান। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলেছি এমআর কাকে বলে। এমআর এমআর ইজ ইকুয়াল টু, এমআর মানে হচ্ছে ডেল টিআর। আমরা দেখে এসেছি এমআর মানে হচ্ছে ডেল টিআর বাই ডেল এক্স, ডেল টিআর বাই ডেল এক্স। এক্ষেত্রে এ থেকে বিতে যখন যাচ্ছি এইটুকু হচ্ছে আমার টিআর এর পরিবর্তন, তার মানে ডেল টিআর আমার কাছে দাঁড়াচ্ছে হচ্ছে বিএল, বিএল, আর ডেল এক্স দাঁড়াচ্ছে হচ্ছে এক্স এর পরিবর্তন, এক্স এতটুকু এক্স এর পরিবর্তন মানে এতটুকু এক্স এর পরিবর্তন, তার মানে এক্স এর পরিবর্তন হচ্ছে এ এল। তার মানে বিএল বাই এ এল, বিএল বাই এ এল লম্ব বাই ভূমি, তার মানে এই কোণটার মান হচ্ছে ট্যান থিটা। তার মানে এমআর মানে হচ্ছে বিএল বাই এম এল, এ এল মানে বিএল বাই এ এল হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিএল বাই এ এল। ঠিক বি থেকে সিতে যখন যাচ্ছি, বি থেকে সিতে যখন যাচ্ছি মোটায়ের পরিবর্তন, মোটায়ের পরিবর্তন হচ্ছে সিজেড, সিজেড, এক্স এর পরিবর্তন বিজেড, এক্স এর পরিবর্তন বিজেড, তার মানে লম্ব বাই ভূমি, তার মানে এই কোণটা হচ্ছে ট্যান থিটা। তার মানে তার মানে বি বিন্দুতেও এমআর যতখানি ট্যান থিটা, সি বিন্দুতেও এমআর ট্যান থিটা। তাই আমি লিখেছি এমআর ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিএল বাই এ এল ইজ ইকুয়াল টু সিজেড বাই ভিজেড ইজ ইকুয়াল টু এমআর। তার মানে দেখতে পাচ্ছি যে বিন্দুতেই যাই না কেন এমআর এর কোনো পরিবর্তন নেই। তাই এক্স ওয়ানেও এমআর যতটুকু, এক্স টুতেও এমআর ততটুকুই, এক্স থ্রিতেও এমআর ততটুকুই। এই বিন্দুগুলোকে যোগ করছি, যোগ করে যে রেখাটা পাচ্ছি এই রেখাটাকে বলছি এমআর রেখা, এবং এমআর রেখা অনুভূমিক। তার মানে মোট আয় থেকে আমরা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে দেখে এলাম মোট আয় দেখতে কেমন, গড় আয় দেখতে কেমন, প্রান্তিক আয় দেখতে কেমন, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই একটা জিনিস দেখলাম যে যেটা আমার গড় আয় এ আর, সেটাই আমার পি স্টার, সেটাই হচ্ছে আমার ভারসাম্য দাম, সেটাই হচ্ছে আমার প্রান্তিক আয় এম আর, এবং সেটাও পি স্টার। তাই এ আর আর এম আর দুটোই হচ্ছে অনুভূমিক বা সমান। তাহলে গেল হচ্ছে আমাদের এম আর পর্যন্ত। এর পরের জায়গাটায় আমরা ঢুকবো হচ্ছে, এর পরের জায়গাটা আমরা আসছি নেক্সট যে জায়গাটা সেটা দেখব পারফেক্ট কম্পিটিশনে মুনাফা কি করে আসে, মুনাফার সর্বোচ্চীকরণ কি করে আসে, সেই জায়গা থেকে শুরু করব আমরা নেক্সট ক্লাসটা।